নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য অথচ সত্যি ঘটনা দিয়ে তৈরি আমাদের অলৌকিক। ভূত এবং কালো জাদু দুই ভয়ঙ্কর জিনিস। দুই মানুষের ক্ষতি করে, কিন্তু ভূত পর মানুষ হতে পারে, তবে কালো জাদু নিজেদের লোকেরাই করে। অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছে রোমিও। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন দৈবিক, অলৌকিক ও ভৌতিক ঘটনা যদি তোমরা আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, এমন ঘটনা যদি তোমরা শেয়ারও করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি রোমিও। আজ তোমাকে আমার নিজের চোখে দেখা একটা ঘটনা বলবো। ঘটনাটা যদি আমার নিজের সামনে না ঘটতো, হয়তো বিশ্বাস করতাম না যে মানুষ এত নিচে নামতে পারে, আর কালো জাদুও এত মারাত্মক হতে পারে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে যাই। আমার মাসির বাড়ি হলো রাজস্থান। সচরাচর সেখানে যাওয়া হয় না। তো একবার স্কুলের গরমের ছুটিতে প্ল্যান করলাম যে মাসির বাড়ি ঘুরতে যাব, কিন্তু বাড়ির কেউই রাজি নয়। বলে, মাথা খারাপ, এই গরমে মানুষ ঘরে থাকতে পারছে না, আবার ঘুরতে, তাও কিনা রাজস্থান, আরো গরম। তুই চাইলে যা, আমরা যাচ্ছি না। তো এরপরে আমি, আমার মামার ছেলে অর্পণদা আর আমার পাড়ারই এক বন্ধু নিলয়, তিনজনে মিলে রওনা দিলাম। আমাদের আসতে দেখে মাসি তো আনন্দে আটখানা, কি করবে ভেবে পাচ্ছিল না। বলল, আরে এত গরমের মধ্যে তোরা এসছিস, আয় আয় এখানে বস বস, ঘেমে তো পুরো স্নান করে গেছিস রে। বস, একটু জিরিয়ে নে, তারপর পুকুর থেকে স্নান করে আয়, আমি খাবার বাড়ছি। মুখ চোখ একদম শুকিয়ে গেছে রে, কিছু খেয়ে নে, খেয়ে বিশ্রাম কর যা। তো এরপরে আরো কিছু কথাবার্তা হলো, আমরা বসে একটু বিশ্রাম নিলাম। তারপর ভাই আমাদের নিয়ে পুকুরে গেল। সেখানে ভাইয়ের স্কুলের বান্ধবীদের সঙ্গে আমাদের পরিচয় হলো। ওরাও এসেছিল স্নান করতে। ওদের মধ্যে মিনা বলে একটি মেয়ের সঙ্গে আমার বন্ধু নিলয়ের ভালোই ভাব জমে গেল। আমরা তখন বললাম যে আমরা এখানে ঘুরতে এসেছি, দুদিন থেকে আবার ফিরে যাব। তারপর আরো কিছু কথাবার্তা হলো, হাসি মজা হলো। তারপর ঠিক হলো যে বিকেলে আমরা ভাঙড়ের কিলা দেখতে যাব, ওখান থেকে নাকি বেশি দূরে নয়। তো বিকেল 4টে নাগাদ আমরা রওনা দিলাম। সেখানে আমরা তিনজন, মানে আমি, নিলয় আর অর্পণদা, সঙ্গে দিদি, ভাই আর দুই বান্ধবী পিঙ্কি আর সেই মিনা, সবাই যে যার মতো দারুণ এনজয় করলাম। ফোন নাম্বার দেয়া নেওয়া হলো, ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, ওদের প্রেম জমে উঠল। ইচ্ছে ছিল পরদিনও কোথাও ঘুরতে যাব, কিন্তু একটা বিশেষ কারণে পরদিনই আমাদের ফিরতে হয়েছিল। আমাদের ফেরার খবর পেয়ে না মাসি ছাড়ে না ওরা কেউ ছাড়ে, সবারই চোখে জল। তারই মধ্যে আরো একটা যে কথা শুনলাম, আমার তো হুঁশ উড়ে যাবার মতো অবস্থা। অর্পণদা বলল, তোকে কি বলবো ভাই, তোর দিদিকে না খুব ভালোবেসে ফেলেছি রে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওদের এই কথা শুনে আমি এটুকু বুঝতে পেরেছিলাম যে গল্প যেদিকে এগোচ্ছে, উপসংহারও তো সহজ হবে না। তবুও বুঝিয়ে শুনিয়ে আমি ওদের নিয়ে এলাম। কি বলবো আমি তো কিছু বুঝতে পারছি না রে,
তবু আমি তোদের কথা দিচ্ছি, আমি যে করেই হোক তোদের মিল করিয়েই দেব। আমি একটু সময় দে তোরা। তো এরপরে আমরা বাড়িতে ফিরে এলাম। যে জরুরি কাজের জন্য আমার হঠাৎ করে আসা, সেই কাজ নিয়ে এরপর আমি ব্যস্ত হয়ে পড়লাম। তারই মধ্যে ঘটনাটা আরো গতি পেল। আমার সেই বন্ধু নিলয়কে মিনা ফোন করে খুব কান্নাকাটি করে। ওর বাড়ি থেকে নাকি ওর বিয়ে ঠিক করেছে, তাই ওর কথা যত তাড়াতাড়ি সম্ভব ওকে এসে এখান থেকে নিয়ে যেতে, না হলে ও আত্মহত্যা করবে। নিলয় এই কথা জানার পর ওর বাবা মাকে জানায়। বাপ ছেলেতে এরপরে তুমুল অশান্তি বাঁধে। এরপর নিলয় আমাকে এসে সব জানায়। আমি গিয়ে তারপর বাবা মাকে বোঝাই। তারপরে গিয়ে ওনারা রাজি হন। তারপর দুই পক্ষতে বসে ওদের বিয়ের দিন ঠিক হলো। ধুমধাম করে নিলয় আর মিনার বিয়ে হলো। আমি যেন একটু হালকা হলাম। দুজনকে দেওয়া দুটো কথার একটা তো পূরণ করতে পারলাম। কিন্তু আসল জট পাকলো অর্পণদার বেলায়। ওদের এই ব্যাপারটা না ওখানে মাসি বাড়ি থেকে মেনে নিতে পারছে, না এদিকে আমার মামা মামি। মামা বলে, তৃষার মেয়ে, যে কিনা 25 বছর আগে সবার মুখে চুনকালি দিয়ে পালিয়ে গিয়েছিল, ওর মেয়ে। আত্মীয়র মধ্যে বিয়ে, তাও আবার ওর মেয়ের সঙ্গে। মান সম্মান কিছুই রাখলি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। যদি তোরা বিয়ে করিস, আমাদের চেয়ে খারাপ কেউ হবে না। আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে পারবি না তুই, কথাটা মনে রাখিস। অর্পণদা সেসব দিন তাতেই রাজি হলো। ওই দিন রাতেই আমাকে নিয়ে আবার বেরিয়ে পড়লো মাসি বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি ওদিককারও অবস্থা থমথমে, সবারই মুখ ভার। আগের বার আমাদের দেখে মাসি যেমন ব্যবহার করেছিল, এবার তার বিন্দু মাত্র নেই। আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিল মাসি। তখন অর্পণদা গিয়ে মাসির পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলে, টিনাকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ওর জন্য বাড়ি ঘর সব কিছু ছেড়ে চলে এসেছি। তুমি প্লিজ না করো না, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওদিক থেকে টিনা দিওতে এসে মায়ের পা জড়িয়ে ধরে। কিন্তু মাসির তো কিছুতেই মন গলছে না। না, এ কিছুতেই হতে পারে না। তোরা যে কাজ করেছিস, আমার লোক সমাজে মুখ দেখানোর জায়গা রাখলি না। আমি কিছুতেই তোদের মেনে নিতে পারবো না। বেরিয়ে যা তোরা এখান থেকে। শেষমেশ মেশো এসে ব্যাপারটা সামাল দিল। বলল, ওদের দোষ নয়, বুঝলে তৃষা, ওদের দোষ নয়। এটাই হলো নিয়তি। সময় কাউকে ক্ষমা করে না। 25 বছর আগে আমরা বাড়ির লোকেদের মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম। আমাদের মুখে চুনকালি পড়বে না তা কি করে হয়? ঠিক আছে, ওরা যা ভালো বোঝে করুক। ওদের খুশিতেই তো আমাদের খুশি। তো এরপরে মাসি বাড়িতেই টিনাদি আর অর্পণদার বিয়ে হলো। বিয়ের পর ওদের থাকা খাওয়ার ব্যবস্থা এরপর মেশোই করে দিল। অর্পণদাকে কাজের জন্য একটা দোকানের ব্যবস্থা করে দিল, আর থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিল। আমার দুই কাঁধ থেকে যেন দুটো বোঝা নামলো। দুজনকে যে দুটো কথা দিয়েছিলাম সেগুলো রাখতে পেরে নিজের যেন অনেকটা হালকা লাগছিল। যাকে যার গন্তব্যে পৌঁছে দিয়ে এবার আমার ফেরার পালা। বিদায় জানিয়ে আসলাম এরপর বাড়ি। আমার আসার খবর পেয়ে মামা মামিও আমাদের বাড়িতে এলো। এসে খুব রাগারাগি করেছিল। সব নাকি হয়েছে আমারই জন্য, আমি নাকি যত নষ্টের গোড়া। আমি তখন মামাকে বোঝালাম যে দেখো,
ওদিকে মাসি মেশোরা মেনে নিয়েছে, ওরাও বিয়ে করে দিব্যি সুখেই আছে। তোমরা কষ্ট পাচ্ছ, তোমরা মানতে পারছো না বলে। যা হবার তো হয়ে গেছে, দেখো তো কত সুখে আছে ওরা। বলে ওদের বিয়ের ফটোগুলো, বাসা বাড়ির ফটো, কাজের ফটো সব দেখালাম। মামি তখন আমাকে বলল, যাক, কি আর করব, সবই কপাল। ওদের বিয়ের একটা ফটো দে তো আমাকে, ঘরে রাখবো। শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। ভাবলাম যে যাক, তাহলে মনে হয় শেষমেশ মেনেই নিল। আসলে কেন যে মামি ফটোটা চেয়েছিল তখনও আমি আন্দাজ করতে পারিনি। ভালো মনে ওদের একটা ফটো মামিকে দিলাম। ফটোটা নিয়ে এরপরে মামামি চলে গেল। তারপর ঘটনাটা যেদিকে মোড় নিল, কি বলবো আর সে কথা। ওই ফটোটা নিয়ে মামি এক তান্ত্রিকের কাছে গিয়েছিল, গিয়ে ওদের উপরে কালো জাদু করে, যাতে ওই মেয়েটা মরে যায়, ওদের সংসার ভেঙে যায়। অর্পণদা যেন সব ছেড়ে ছুড়ে আবার ফিরে আসে। যদিও সঙ্গে সঙ্গে এসব টের পাইনি আমরা, না হলে কিছু একটা করা যেত। মাস 2-3 পর একদিন অর্পণদা ফোন করেছিল, করে বলল, কেমন আছিস রে ভাই? আমরা এদিকে খুব ভালো নেই রে। কদিন ধরে তো দিদির খুব শরীর খারাপ, কি হয়েছে কে জানে। মাঝে মাঝেই রাতে ভয় স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। ঘুম নেই, ঠিকমতো খাওয়া নেই, দিন দিনই কেমন যেন শুকিয়ে যাচ্ছে, গায়ে যেন রক্ত নেই। কত ডাক্তার দেখালাম, কত টেস্ট করালাম, কিছুতেই কিছু হচ্ছে না। খুব টেনশনে আছি রে ভাই। এবার আমার কেমন যেন একটু খটকা লাগলো। আমি যতদূর জানি এরকমটা সাধারণত কেউ কালো জাদু করলে বা বান মারলে হয়। তাই ওকে তখন আমি বললাম, ডাক্তার দেখাচ্ছ দেখাও, পারলে একজন ভালো তান্ত্রিক বা কবিরাজ দেখাও তো, তারা হয়তো বলতে পারবে কেউ কিছু ক্ষতি করেছে কিনা। ও তারপর দিদিকে ওখানকার একজন তান্ত্রিককে দেখালো। তিনি ওকে যা বললেন শুনে তো ও পুরো তাজ্জব। পরে যখন আমাকে ফোন করে বলল, আমিও তো শুনে হতবাক। কি বলছে ও এসব? বলে, হ্যাঁ রে ভাই, তোর কথা মতো আজ একজন তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম তোর দিদিকে। কি বলল জানিস? শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। বলে ওর ওপরে কালো জাদুই করা হয়েছে, যে করেছে সে ওকে মেরে ফেলতে চায়। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে কে করেছে এই কাজ, কার সঙ্গে আমাদের এত শত্রুতা। কি বলল জানিস? বলে আমার মা, মানে তোর মামি। এই জন্যই সেদিন তোর থেকে ওই ফটোটা নিয়ে গিয়েছিল, বুঝলি এবার? আমি কি আর বলবো, বলার মতো কোনো কথা পাচ্ছিলাম না। শেষে ওকেই বললাম, তুমি ওনাকে কাটাতে বলনি? ও তখন বলল, বলেছি, কিন্তু উনি বললেন যে এটা সম্ভব না। এ নাকি এমন এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক, যে করেছে সেই একমাত্র কাটাতে পারবে। তাই টিনাকে যদি বাঁচাতে হয়, এবার আমাকে মায়ের মুখোমুখি হতে হবে। আমি আসছি বাড়ি, আজ এর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়ব। তুইও আয়। তো বিকেলে দাদা এলো আমাদের বাড়িতে। তারপর আমি আর দাদা দুজনে মিলে গেলাম মামার বাড়ি। শুরু হলো এরপর তুমুল অশান্তি। দাদা বলে, তোমরা কি চাইছো বলো তো? আমাদের বাঁচতে দেবে নাকি দেবে না, পরিষ্কার করে বলো। মামা বলে উঠল, কেন, কি করেছি আমরা? কেন এসেছিস তুই এই বাড়িতে? তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যা তুই। ও তখন বলল, বাধ্য হয়েছি আসতে, তোমরা বাধ্য করেছো আসতে। কি করেছো তোমরা? কেন টিনার এই অবস্থা? কেন মরতে বসেছে মেয়েটা আজ? মামি তো তবুও চুপ। বলে, কি করবো আমরা? কিচ্ছু করিনি তো।
দাদা এরপর একটা ফেক রিভলভার বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলল, সত্যি করে বলো, কি করেছো তোমরা? না হলে আজ এখানেই সব ঝামেলা শেষ করে দেব, এখানেই আমি আত্মহত্যা করব। এবার তো আমি ভয় পেয়ে গেল, কেঁদে কেটে তখন সব সত্যি কথা খুলে বলল, না বাবা না, এমন করিস না, বলছি বলছি আমি সব বলছি। তুই তুই চলে যাবার পর আমাদের দিনগুলো যেন সব থেমে গিয়েছিল, কিচ্ছু ভালো লাগতো না, মাথায় যেন কোনো কাজ করতো না আমাদের। শেষ একদিন শুনলাম আমাদের এখানে নাকি একজন নতুন তান্ত্রিক এসেছেন, অনেক ক্ষমতা নাকি ওনার, অসাধ্য সাধন করতে পারেন। আমরা তখন ভাবি যে ওই মেয়েটা যতদিন থাকবে তোকে আমরা ফিরে পাবো না, তাই ওকেই যদি এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তুই তাহলে আবার আমাদের কাছে ফিরে আসবি। এই ভেবেই আমরা ওনার কাছে গিয়েছিলাম। উনি তখন মেয়েটার একটা ছবি চান, সেই ছবিটি আমরা আনতে গিয়েছিলাম সেদিন। সেই ছবি দিয়েই উনি কালো জাদু করেন, যার কোনো খণ্ডন নেই। দাদা তখন বলে, ছি মা ছি, তোমরা এত নিচে নামতে পারো এ তো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। হয় আজ তোমরা এই কালো জাদু তোলো, না হলে আমাকেও শেষ করে দাও। প্লিজ প্লিজ তোমাদের দুজনের পায়ে পড়ি, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। ও না বাঁচলে আমিও বাঁচবো না, আমিও নিজেকে শেষ করে দেব। বাঁচাও ওকে মা, বাঁচাও। দাদার ওই পাগল পাড়া পরিস্থিতি দেখে মামা মামি তখন দুজনের কাছেই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে সত্যি সত্যি মেয়েটা যদি কিছু হয়ে যায় তাহলে এও বাঁচবে না। মামা তখন বলল, ঠিক আছে ঠিক আছে, আমরা কালো জাদু তুলে নেব, তবে একটা শর্ত আছে, বৌমাকে নিয়ে এরপর থেকে এখানে থাকতে হবে, বুঝলি? তো এরপরে আমরা ওই দিন সন্ধ্যেই গেলাম সেই তান্ত্রিকের কাছে। গিয়ে দেখি সেই তান্ত্রিক একটা গাছের গোড়ায় বসে যজ্ঞ করছেন। চারদিক অন্ধকার, কেউ কোথাও নেই, শুধুমাত্র দুজন শিষ্য এক জায়গায় বসা। আমরা কাছে যেতেই সেই দুজন এগিয়ে এসে বলল, এখন যাওয়া যাবে না গুরুজির কাছে, উনি এখন কাজ করছেন, এখানে অপেক্ষা করুন। মামি তখন ওদের বুঝিয়ে বললেন, না না, আমাদের অপেক্ষা করার সময় নেই, আমরা এর আগে এসেছিলাম গুরুজির কাছে, ওনাকে দিয়ে কাজ করিয়েছিলাম, খুব খুব বিপদে পড়ে এসেছি, দয়া করে ওনার কাছে আমাদের যেতে দিন, দয়া করে। তারপর গিয়ে মামি সোজা গুরুজির পায়ে আছড়ে পড়ল, বলল, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা, যে মেয়েটিকে শেষ করার জন্য আপনার কাছে এসেছিলাম, এবার তাকে আপনি মুক্তি দিন, ওর প্রাণ ভিক্ষা দিন বাবা, ওকে বাঁচিয়ে দিন। উনি তখন বললেন, সে কি করে হয়, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর সম্ভব নয়, আমি যে কাজ করেছিলাম সে তো প্রায় শেষের পথে, আর দু একদিনের মধ্যেই মেয়েটার গল্প পুরো শেষ হয়ে যাবে, এখন আর কিছু করার নেই। সেই শুনে অর্পণদা তো আর যেন নিজের মধ্যে নেই, ওর মাথায় যেন রক্ত উঠে গেল, মাথা গরম করে ও তেড়ে গেল তান্ত্রিককে মারতে। আমরা তখন ওকে কোন রকমে বুঝিয়ে শান্ত করি, কারণ এসব মানুষেরা প্রতিহিংসা পরায়ণ হয়, কারো ভালো করতে পারুক না পারুক ক্ষতি ঠিকই করতে পারে। ওদিকে মামি তখন ওনাকে আবারও অনুরোধ করলো, না বাবা না, যে করেই হোক ওকে বাঁচাতেই হবে, না হলে দেখছেন তো আমার ছেলেটার অবস্থা, ও পাগল হয়ে যাবে, শেষ হয়ে যাবে বাবা, দয়া করুন একটু আমাদের, দয়া করুন। তখন তিনি বললেন, একেই বলে কর্মফল, অন্যের কোল খালি করে নিজের কোল ভরানো যায় না। হ্যাঁ, আমিও দোষী, আমিও এসব কাজ করি,
জানি এর পরিণামও ভালো হবে না, কিন্তু ভালো কাজের চেয়ে সংসারে খারাপ কাজেরই মূল্য বেশি। আর তোরাই তো এসে আমার মাথা খাস, এই করতে চাস ওই করতে চাস, তাই তো করতে হয়। তাও দেখছি, যা গিয়ে দুটো কালো ছাগলের ব্যবস্থা কর, লাগবে। কিন্তু অত রাতে এরপর আমরা ছাগল পাবো কোথায়? শেষে আমাদের বাড়ি থেকেই দুটো ছাগল নিয়ে যাওয়া হলো। তারপর যে ঘটনাগুলো ঘটলো নিজের চোখে দেখেছি বলে তাই, না হলে হয়তো বিশ্বাস করতাম না। এরপর সেই তান্ত্রিক ওই শক্তিটাকে ডাকলো, যাকে দিয়ে এই কাজটা করাচ্ছিল সে। দেখি আস্তে আস্তে যজ্ঞের আগুনটা কেমন যেন কমে আসতে লাগলো। যত না আগুন জ্বলছে তার চেয়ে ধোঁয়া উঠছে বেশি, চারদিক ঢেকে গিয়েছে ধোঁয়ায়। তারপর সেই ধোঁয়ার মধ্যে লক্ষ্য করলাম মানুষের মতো একটা আকৃতি ভাসছে। সে যে কি কালো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দেখলেই যেন বুকের ভেতরটা কেমন হিম হয়ে আসে। অবয়বটা তারপর ভাষা একটা গলায় বলল, কি হলো, ডাকলি কেন? আমি তো প্রায় কাজ শেষ করে ফেলেছি, আর 2-1 দিনের মধ্যেই শিকার শেষ হয়ে যাবে। তান্ত্রিক তখন ওকে বলল, না থামো, এবার যা করেছো ওখানেই থামো, ওকে মুক্তি দাও, ছেড়ে দাও ওকে। এবার অবয়বটা কেমন যেন ক্ষুব্ধ হয়ে উঠল, বলল, না না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে যাব। রক্তের স্বাদ বড় মিষ্টি। তান্ত্রিক তখন ওকে ধমকে সুরে বলল, যা বলছি তাই কর, ছেড়ে দে মেয়েটাকে। একটা জীবনের বিনিময়ে তোকে 2টো জীবন দেব, 2টো ছাগলের রক্ত দেব তোকে, নিয়ে শান্ত হ, শান্ত হ। শেষে ওই জিনিসটা তাতে রাজি হলো। এরপর ছাগল দুটোকে বলি দিয়ে সেই রক্ত ওই আগুনে আহুতি দিতে হলো। খেয়াল করলাম আগুনের শিখাগুলো যেন এক একটা জীবের মতো রক্তের ফোঁটাগুলো সব চেটে নিল। তারপর আস্তে আস্তে নিজে নিজে নিভে গেল আগুনটা। তারপর সেই তান্ত্রিক আমাদের আশ্বাস দিয়ে বললেন, আর ভয় নেই, এবার ঠিক হয়ে যাবে মেয়েটা, যান। সত্যি সত্যি এরপর থেকে টিনাদির স্বাস্থ্যের উন্নতি হতে শুরু হলো। মামা মামি গিয়ে এরপর ওকে এখানে নিয়ে এলো। এখানে এনে এরপরকে ডাক্তার দেখালো, যাবতীয় খরচপাতি সব ওনারাই করলেন। কিন্তু যে অবস্থা হয়েছিল ওর, কয়েক মাস সময় লেগেছিল পুরোপুরি ঠিক হতে। তারপর থেকে আর কোনো সমস্যা নেই, আর কোনো অশান্তি নেই। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা, দুর্দান্ত। তবে ঘটনাটা কিন্তু অনেক বড় ছিল, 2টো পার্ট জুড়ে শুধুই তাদের প্রেম ভালোবাসার কাহিনী, কোনো অলৌকিকতা সেখানে ছিল না। আর আমি তো জানি যে তোমরা এখানে অলৌকিকতা সন্ধানে আসো, আর তোমরাও এটা ভালো করে জানো যে অলৌকিক বাড়তি কথা বা অপ্রাসঙ্গিক কথা বলে অহেতুক এপিসোড বড় করে না। আমি ভেজানো জিনিস পছন্দ করি না, মূল যেটুকু সেটুকুই বলি। তাই অপ্রয়োজনীয় অংশগুলো আমি বাদ দিয়েছি, না হলে এত সুন্দর একটা ঘটনা মাধুর্য হারাতো। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা কমেন্টে জানিও। ভালো লাগলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে মনীষা কাকিমা লিখেছে দারুণ ঘটনাগুলো,
তোমার কণ্ঠে আরো দারুণ। সৌরভ রয় লিখেছে, আজকের সব ঘটনাই দারুণ ছিল, তার সঙ্গে আমার ঘটনাটা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। সুদেশ সিংহারায় লিখেছে, আজকের সব ঘটনা ভৌতিক আর দৈবিক মিলিয়ে দুর্দান্ত। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার মনোমুগ্ধকর ঘটনা শুনছি, তোমার কণ্ঠে দারুণ লাগছে। অমিতা জেঠিমা লিখেছে, অমিত, তোমার ঘটনা শুনতে খুব ভালোবাসি, জানি ঘটনা দারুণ হবে। অন্তর্শীল লিখেছে, 3টে ঘটনাই দুর্দান্ত। দামিনী পাল লিখেছে, নাইস এপিসোড, লাভ ফ্রম বেলঘড়িয়া। এছাড়াও আরও কমেন্ট করেছ গীতাদি, আশিস কোলে, মিঠুন পাল, পিঙ্কি ঘোড়ই, গোপাল, সায়ন্তনী দোলই, শ্রুতি দাস, স্বপ্না বাজাল, টিএন তিরুম, সুদীপ্ত ওয়াইটি, মালবিকা, সোমা মুখার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।